নমস্কার। গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প রাজপথের বসন্ত। কলিকাতার রাজপথেও বসন্ত আসে। চাঁদের আলো ঠিক মানুষের গায়ে আসিয়া না পড়িলেও রাস্তার বিদ্যুৎ বাতিগুলিকে নিষ্প্রভ করিয়া দিয়া নিজের অস্তিত্ব প্রকাশ করে। দক্ষিণের বাতাসে মন অকারণে উদ্বিগ্ন হইয়া ওঠে। ট্রাম, বাস, মোটরের কোলাহল না কমিলেও পথ কেমন যেন জনহীন বলিয়া মনে হয়। পথিকের মনেও সে নিঃসঙ্গতা আঘাত করে। মনে হয় এ পৃথিবীতে সে নিতান্তই একা, কোথাও কেহ তাহার আত্মীয় বা বন্ধু আজ আর নাই। কিন্তু তবু তাহার পথে পথেই ঘুরিতে ইচ্ছা করে। এমনই এক বসন্ত রজনীতে বীরেশ্বর মেষ হইতে বাহির হইয়া পথে পথে ঘুরিতেছিল। মেষ তাহার একেবারেই ভালো লাগে না, বিশেষ করিয়া এই রকম সন্ধ্যায়। পাচক চাকরের কোলাহল, একঘেয়ে রান্নার গন্ধ, বাবুদের অশ্লীল রসিকতা, ইহার কোনোটার সহিতই তাহার খাপ খায় না। তাহার বিশ্বাস চোখ কান বুজিয়া মেসে গিয়া একবার স্নান করিয়া খাওয়া যায়, কিন্তু সেখানে বাস করা যায় না। কিন্তু এমনই তাহার অদৃষ্ট, মেসেই তাহার প্রায় 3 বৎসর কাটিয়া গিয়াছে। দেশ হইতে ম্যাট্রিকুলেশন এবং সদর হইতে বিএ পর্যন্ত সে পড়িয়াছে, কিন্তু তাহার জন্য কখনো মেসে বা হোস্টেলে থাকিতে হয় নাই। সদরে তাহার মামার বাড়ি আছে, সেখানে মামিমা ও মামাতো ভাই বোনেরা তাহাকে অত্যন্ত ভালোবাসিত। কখনো বাড়ির অভাব সে বুঝিতে পারে নাই। আজও তাহাদের কথা মনে হইলে চোখে জল আসিয়া পড়ে। বিএ পাশ করিবার পর কিন্তু তাহাকে কলিকাতায় আসিতে হইল। উদ্দেশ্য আইন পড়া ও চাকরির চেষ্টা দেখা, যেটা আগে হয়, এবং সেই হইতে সে কলিকাতাতেই আছে, ওই মেসে। মামা 10 টাকা ও বাবা 10 টাকা পাঠান। তাহার উপর নিজের গোটা 15 টাকার টিউশন সম্বল করিয়া সে আইন পড়িয়াছে। এইবার পরীক্ষাও দিবে, তবে চাকরির কোনো আশায় আর নাই। ইতিমধ্যে দরখাস্ত করিয়াছে সে 1000 খানেক, সুপারিশ ধরিয়াছে 100-5 এবং ইন্টারভিউ 100-3 কম দেয় নাই। কিন্তু পরিশ্রম, দুশ্চিন্তা ও অর্থব্যয়ের পরিবর্তে একটি ছোট রকমের কেরানিগিরিও তাহার জোটে নাই। মাস 6 হইল সে চেষ্টা সে একেবারে ছাড়িয়া দিয়াছে। অনর্থক পয়সা খরচ করিতে আর তাহার মন ওঠে না। তাহার পরিবর্তে সে সাহিত্য ধরিয়াছে। সারা দুপুর ধরিয়া মেসে খাটের উপর উপুর হইয়া পড়িয়া পড়িয়া গল্প লেখে এবং সেগুলিকে পুনশ্চ কপি করিয়া উপযুক্ত ডাক মাসুল সহ মাসিক ও সাপ্তাহিক পত্রের অফিসে পাঠাইয়া দেয়। তাহার মধ্যে গোটা কতক ইতিমধ্যে ছাপাও হইয়াছে, আরও হইবে এরূপ ভরসা পাওয়া গিয়াছে। এমনকি কোথা হইতে ঠিকানা সংগ্রহ করিয়া জন 2 সম্পাদক তাহাকে চিঠিও দিয়াছেন। সুতরাং গল্প লিখিয়া অর্থ উপার্জনের চেষ্টা করাও নিতান্ত দুরাশা নয়, এইরূপ একটা কথা কিছুদিন যাবৎ তাহার মাথায় দেখা দিয়াছে। সে কথা এখন থাক। কি বলিতেছিলাম? বীরেশ্বর কর্নওয়ালি স্ট্রিট দিয়া হাঁটিতেছিল। একটা অদ্ভুত ঔদাসীন্য, বিরহের আভাস মিশানো একটা অস্পষ্ট ক্লিষ্টতা তাহার মনকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল। সে হাঁটিতেছিল সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে। যে কখনো কাহাকেও ভালোবাসে নাই, তাহারও মনের মধ্যে যেমন মাঝে মাঝে বিরহের উপলব্ধি হয়, তেমনি একটা অকারণ বেদনা, তেমনি অজানা বেহাগের সুর তাহার মনে। তাহার মনে হইতেছিল চির পরিচিত প্রতিদিনকার এই রাজপথ সহসা যেন কোন সুদূর পর্যন্ত বিস্তৃত হইয়া গিয়াছে এবং সেই সীমাহীন অনন্ত পথের
একমাত্র পথিক সে। আর কোথাও কেহ নাই, পথের পিছনেও কেহ নাই, সামনেও কেহ নাই। তাহার জীবনে যেন কোনো কালে কেহ ছিল না। রাত ক্রমশ গভীর হইয়া আসিল, কিন্তু বীরেশ্বর মেষে ফিরিবার কথা ভাবিতে পর্যন্ত পারিল না। হাতিবাগানের মোড় পার হইয়া শ্যামবাজারের মোড়ে পড়িল। সেখান হইতে শোভাবাজারের মধ্য দিয়া আসিয়া পড়িল অত্যন্ত প্রশস্ত একটা নতুন রাস্তায়। কতকগুলি অনর্থক এলোমেলো চিন্তায় সে এমনই অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল যে শারীরিক ক্লান্তি পর্যন্ত যেন অনুভব করিতে পারিতেছিল না। পা দুইটা নিতান্তই অভ্যাসবশে চলিতেছিল। কিন্তু এইভাবে চলিতে চলিতে সহসা তাহার গতিরোধ হইল। একটা গলির মোড়ে কতকগুলি স্ত্রীলোক সাজিয়া দাঁড়াইয়াছিল। তাহাদের একজন রসিকতা করিয়া ডাকিল, বাবু শুনছেন? অন্যমনস্কভাবেই দাঁড়াইয়া বীরেশ্বর একবার তাহাদের দিকে চাহিয়া দেখিল, কিন্তু চাহিবার সঙ্গে সঙ্গেই যেন একটা রূঢ় আঘাত লাগিয়া তাহার নিদ্রাভঙ্গ হইল। কতকগুলি নির্যাতিয়া স্ত্রীলোক মুখে খড়ি মাখিয়া দাঁড়াইয়া আছে কামোন্মাদ পুরুষের আশায়। তাহাদের কুৎসিত দেহ, বিশ্রী প্রসাধন, বিড়ি ও সস্তার এসেন্সের গন্ধ মিলিয়া এমন একটা আবহাওয়ার সৃষ্টি করিয়া তুলিয়াছিল যে সেদিকে চাহিবা মাত্রই তাহার গা ঘিন ঘিন করিয়া উঠিল। সে তাড়াতাড়ি সেদিক হইতে মুখ ফিরাইয়া আবার পথ চলিতে শুরু করিল, কিন্তু একটুখানি যাইবার পরই আবার তাহাকে থামিতে হইল। একটা গাড়ি বারান্দার নিচে একটি মাত্র মেয়ে দাঁড়াইয়াছিল। তাহার প্রসাধন ও বেশভূষার দিকে চাহিবা মাত্র বোঝা যায় যে সেও পূর্বোক্ত দলেরই একজন, কিন্তু তবু তাহার মধ্যে কোথায় একটা স্বতন্ত্রতা ছিল যাহা বীরেশ্বরেরও চোখে পড়িল। তাহার হাতে বিড়ি নাই, চোখে জোর করিয়া জাগানো লালসার দৃষ্টি নাই। সে যেন কতকটা অন্যমনস্কভাবেই শূন্য রাজপথের দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। সহসা বীরেশ্বর দাঁড়াইয়া পড়িতে তাহার চমক ভাঙিল। সে ফিরিয়া দাঁড়াইয়া ব্যস্ত হইয়া কহিল, বাবু ঘরে যাবেন? ঘরে? মন্দ কি? বীরেশ্বর হাতের ঘড়িটায় দেখিল রাত 12টা বাজে। মেসে পৌঁছিতে পৌঁছিতে ঝি চাকরেরা পর্যন্ত শুইয়া পড়িবে। তাহার চেয়ে এইখানেই রাতটা কাটাইয়া গেলে কেমন হয়? কি একটা অদ্ভুত ঔদাসীন্যের সুর তখন তাহার মনে বাজিতেছিল। মনে হইল তাহার কখনো কাহারও উপর ঘৃণা ছিল না, এখনো নাই। তাহার কাছে মেসের বিছানা আর গণিকালয়ের বহুজন ভোগ্য শয্যায় কোনো তফাৎ নাই। পথ ও গণিকালয় সব সমান। সে অকস্মাৎ মনস্থির করিয়া ফেলিল। কহিল, চলো যাচ্ছি, কিন্তু বেশি পয়সা করি নেই আমার কাছে, একটা টাকা দিতে পারি। মেয়েটি যেন একটু বিস্মিত হইল। তাহার মুখের দিকে একবার চাহিয়া মাথা নিচু করিয়া কহিল, তাই দেবেন, আসুন। পাশের সরু গলিটার মধ্যে একটুখানি গিয়াই একটা একতলা মাঠ কোঠা। সদর দরজা তখনও খোলাই ছিল। দ্বারের পাশে একটা কুলুঙ্গির ভিতর কেরোসিনের ডিবা জ্বলিতেছিল। মেয়েটি সেটি তুলিয়া বীরেশ্বরের পাশ কাটাইয়া দরজাটা বন্ধ করিয়া দিল। সেই শব্দে ভিতরের একটা ঘর হইতে তন্দ্রাজড়িত মোটা গলায় কে প্রশ্ন করিল, কে রে, বিনি এলি? বিনি জবাব দিল, হ্যাঁ মাসি, আমি। তারপর সামনেই একটা ঘরে তালা খুলিয়া কহিল, আসুন। বীরেশ্বর ঘরের মধ্যে ঢুকিয়া যেন একটু বিস্মিত হইয়া গেল। ছোট ঘর, একপাশে একটা তক্তাপোশের ওপর অতি পরিপাটি শয্যা, এবং একপাশে একটা জলচৌকিতে
কতকগুলি বাসন ও পানের সরঞ্জাম, তাকের ওপর কতকগুলি কাঁচের বাসন, গ্লাস ও রান্নার বাসন, এইমাত্র আসবাব। কিন্তু সমস্তগুলি ঝকঝক করিতেছে, পরিষ্কার ও পরিচ্ছন্ন। সে ঘরে বসিতে মোটেই ঘৃণাবোধ হয় না। ঘরের মেঝেও চকচকে, তেল পিছলাইয়া পড়ে। একপাশে পিতলের পিলসুজে প্রদীপ জ্বলিতেছিল। একটা দেশলাইয়ের কাঠি দিয়া আলোটা বাড়াইয়া দিয়া ডিবাটা নিভাইয়া দিল। তারপর বীরেশ্বরের দিকে ফিরিয়া কহিল, বসুন। বিছানার যে পাশটায় ঘরের একটি মাত্র জানালা, বীরেশ্বর সেইখানটায় আসিয়া বসিয়া পড়িল। বিনি মেঝেতে বসিয়া তাহার জুতার ফিতা খুলিয়া জুতাটা এক পাশে সরাইয়া রাখিয়া প্রশ্ন করিল, খাবারটা আবার আনাতে হবে বাবু? বীরেশ্বর কহিল, না, তুমি খেতে চাও তো আনাতে পারো। বিনি কথার জবাব দিল না। সে বীরেশ্বরের ধরন দেখিয়া কি যে বলিবে তাহা বুঝিতেও পারিতেছিল না। বীরেশ্বর তখন তাহাকে দেখিতেছিল। শ্যামবর্ণ, নিতান্ত সাধারণ চেহারা, বয়স বোধ হয় 23-24 হইবে, কিংবা আরও বেশি। তাহার দৃষ্টিতে একটু বিচলিত হইয়া বিনি কহিল, জামাটা খুলুন। বীরেশ্বর কহিল, থাকগে জামা, আমি শোব না এখন, আমার এখানে ঘুমও হবে না। তারপর কথাটা মনে পড়িয়া গেল। কহিল, তুমি শুয়ে পড়তে পারো, আমার কিছু দরকার নেই। আমি মেসে থাকি, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, মেসে ফিরতে ইচ্ছে নেই, তাই রাতটা কাটাবো বলে তোমার ঘরে এসেছি। তোমাকে আমার দরকার নেই। বিনির চোখে সুগভীর বিস্ময় লক্ষ্য করিয়া বীরেশ্বর কহিল, তোমার কোনো ভয় নেই, তুমি বরং টাকাটা আগে থেকে নিয়ে নিতে পারো। বিনি লজ্জিত হইয়া কহিল, না না, টাকা এখন থাক। সে ঘর হইতে বাহির হইয়া গেল। মিনিট 5 পরে মুখের রং ধুইয়া আসিয়া সে একটা দেওয়ালে ঠেস দিয়া মেঝেতে বসিল। বীরেশ্বর জানলা দিয়া বাহিরের দিকে চাহিয়াছিল। ভিতরের দিকে মুখ ফিরাইয়া কহিল, তুমি শুলে না? বিনি জবাব দিল, আমার ঘুম পাচ্ছে না এখন। সহসা ছাদের দিকে দেখাইয়া বীরেশ্বর কহিল, ওটা কেন? ওটা অর্থাৎ ছেলের দোলনা। চালের কাছাকাছি একটা বাঁশে বাঁধিয়া রাখা হইয়াছে। বিনি একটু চুপ করিয়া থাকিয়া কহিল, গেল বছর এক বাবুর কাছে প্রায় 6 মাস ছিলুম, সেই সময়ে একটি ছেলে হয় আমার। সে ছেলে কই? বিনি আঙুল দিয়া পায়ের নখ খুঁটিতে খুঁটিতে কহিল, বাড়িওয়ালা মাসির ঘরে রাত্রিরে থাকে, ছোট ছেলে কাঁদে, সেই জন্যে বাবুরা ঘরে বসতে চায় না। একটুখানি চুপ করিয়া থাকিয়া যেন কতকটা ভয়ে ভয়েই কহিল, নিয়ে আসবো বাবু তাকে এ ঘরে? বীরেশ্বর ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বিনি লাফাইয়া উঠিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। তারপর মিনিট খানেক পরে কাঁথা বালিশ শুদ্ধ 6 মাস একটি ছেলেকে লইয়া ঘরে ঢুকিল। ছেলেটি তখনও ঘুমাইতেছিল। ঘুমন্ত ছেলেকে প্রদীপের আলোর কাছে ধরিয়া কহিল, দেখুন না বাবু। ছেলেটি মন্দ নয়, বেশ ফুটফুটে। বীরেশ্বর কহিল, বেশ দেখতে। বিনি একদৃষ্টে ছেলের মুখের দিকে চাহিয়া থাকিয়া সহসা তাহাকে সজোরে বুকের মধ্যে চাপিয়া ধরিল। ঘুমন্ত ছেলে কাঁদিয়া উঠিতেই তাহাকে চাপড় মারিয়া শান্ত করিয়া মেঝেতে বিছানা শুদ্ধ নামাইয়া রাখিল। তাহার পর
আবার বীরেশ্বরের চৌকির নিচে আসিয়া বসিল। বীরেশ্বর কহিল, তুমি শোবে না? না বাবু, আমার ঘুম পাচ্ছে না। বীরেশ্বর হাসিয়া কহিল, আমাকে ভয় করছে না? মাথা নাড়িয়া বিনি কহিল, আগে করেছিল, এখন আর নেই। সত্যি বাবু, সত্যি কথাই বলছি। বীরেশ্বর কহিল, তবে ঘুমোচ্ছ না কেন? সে মাটির দিকে চাহিল। আপনার সঙ্গে একটু কথাই বলি না। তাছাড়া জ্যোৎস্না রাতে, বিশেষ করে এই নতুন হাওয়ার সময় আমার ঘুমোতে ইচ্ছে করে না। আমি এমনি অনেকদিন জেগে কাটাই সারা রাত। বীরেশ্বর একটা তাকিয়ায় ঠেস দিয়া কহিল, অনেক হেঁটেছি আজ শুধু শুধু। আমার ঘুম পাবারই কথা, কিন্তু নতুন জায়গা বলেই বোধহয় ঘুম আসছে না। বিনি একটু ভয়ে ভয়েই প্রশ্ন করিল, পাটা টিপে দেব বাবু একটু? পা? আচ্ছা দাও। বিনি বিছানায় বসিয়া আস্তে আস্তে তাহার পা টিপিয়া দিতে লাগিল। একটু পরে বীরেশ্বর কহিল, আচ্ছা, তোমার বাড়ি কোথায় ছিল? বিনি একটু বিস্মিত হইয়া কহিল, আমাদের বাড়ি? বাড়ি কোথায় পাবো বাবু? ভাড়াটে ঘরেই চিরকাল। বীরেশ্বর কহিল, না না, সে বাড়ির কথা বলিনি। খানিকটা চুপ করিয়া থাকিয়া বিনি নত মুখে জবাব দিল, বাড়ি আমাদের পথে পথেই বাবু। আমি এইসব ঘরেই জন্মেছি। বীরেশ্বর লজ্জিত হইয়া চুপ করিল। একটু পরে বিনি কহিল, আপনি ঘুমোলেন? বীরেশ্বর জবাব দিল, না। আচ্ছা বিনি, তোমার এসব ভালো লাগে? বিনি কহিল, ভালো মন্দ তো কোনোদিন ভাবিনি। এই ঘরেই মানুষ হয়েছি, এই ঘরেই জন্ম, এই কাজে শিখেছি। এছাড়া আর গতি কি বলুন? তবে তবে কি বলো? বিনি কহিল, মাঝে মাঝে এক একদিন কেমন যেন মন খারাপ হয়ে যায়। মনে হয় কোথাও চলে যাই। আজকেই যেন মনে হচ্ছিল খোকাকেও ফেলে কোথাও চলে যাই। বীরেশ্বর সহসা উঠিয়া বসিয়া কহিল, আচ্ছা, যদি কোনো আশ্রমে তোমার ব্যবস্থা করে দিই তো তুমি এসব ছাড়তে রাজি আছো? অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বিনি কহিল, না, সে আমি পারব না বাবু। এইখানেই জন্ম আমার, এইখানেই একদিন শেষ হবে। তাছাড়া টাকা এখন জমাতেই হবে, নইলে খোকাকে মানুষ করব কি করে? বীরেশ্বর আর কথা কহিল না। জানলাটা দিয়া দমকা দক্ষিণের বাতাস আসিয়া ঘরের মধ্যকার প্রদীপ শিখাকে কাঁপাইয়া তুলিতেছিল। সেই দিকে চাহিয়া চাহিয়া তাহার চোখ দুইটি বুজিয়া আসিল। খানিকটা পরে ঘুম ভাঙিয়া দেখিল বিনি নামিয়া গিয়া ছেলের পাশে বিছানায় শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। তাহার একটা হাত খোকার গায়ে। জানালা দিয়া চাহিয়া দেখিল আকাশে চন্দ্র নাই, নক্ষত্রের আলো ঝাপসা হইয়া আসিয়াছে, অর্থাৎ ভোরের আর বেশি দেরি নাই। সে পকেট হইতে একটা টাকা বাহির করিয়া বিনির মাথার কাছে রাখিল। তারপর জুতাটা পায়ে দিয়া যতদূর সম্ভব নিঃশব্দে ঘর হইতে বাহির হইয়া গেল। বাহিরে ভোরের হাওয়ায় আসিয়া তাহার যেন মনে হইল বিশ্রী একটা দুঃস্বপ্নকে সে পিছনে ফেলিয়া আসিল। বিনি তখন কি স্বপ্ন দেখিতেছিল কে জানে। ধন্যবাদ। গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।